ওকে, তাহলে পুরাণ পড়ায় করবেন। আমার সহপাঠীদের বুঝতে পারছি ওদের কথা প্রয়োজন ঠিক আছে, দেখেন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ড্রাগ। ঠিক আছে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ড্রাগ। আমরা কিন্তু একটা ক্লাসে বলেছিলাম যে আমাদের যে ড্রাগগুলো আছে এই ড্রাগগুলো কিন্তু কি একটা দিক দিয়ে আমরা ক্যাটাগরি আলাদা করতে পারি। সেই দিকটা হচ্ছে কি, স্পেসিফিকভাবে আমি যদি বলি যে একটা ড্রাগ, কিছু ড্রাগ আছে সমস্ত শরীরে কাজ করে, তাই না? হ্যাঁ। যেমন আপনি যদি অ্যান্টিবায়োটিক খান, এটা কি সকল সিস্টেমে কাজ করতে পারবে, রেসপিরেটরি সিস্টেমে কাজ করতে পারবে, কার্ডিওভাস্কুলারে কাজ করতে পারবে, বোন জয়েন্টে কাজ করতে পারবে, তাই না? আবার যদি কিছু ড্রাগ আছে সুনির্দিষ্ট সিস্টেমের জন্য শুধু, যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বলছিলাম যে আমরা যদি অ্যাজমার ওষুধ খাই, তাহলে অ্যাজমার ওষুধ কোথায় কাজ করবে? অ্যাজমা কোন সিস্টেমে রোগ? হাঁচি কাশি কোন সিস্টেমে হয় অ্যাজমা? বলেন ম্যাডাম, অ্যাজমা কোন সিস্টেমের রোগ? হাঁচি কাশি মাথায় বাড়ি দিচ্ছেন, রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ। রেসপিরেটরি সিস্টেমে আমরা নিউমোনিয়া, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা, ইনফ্লুয়েঞ্জা এটা পড়ালাম না? তাহলে বলতে পারেন না কেন? ওকে, হ্যাঁ, তাহলে অ্যাজমা রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ। এখন অ্যাজমার যে ওষুধগুলো আমরা খাবো, ব্রঙ্কোডাইলেটর, কোথায় কাজ করবে? রেসপিরেটরি কাজ করবে, তাই না? সেই জন্য আমরা বলতেছি যে কিছু কিছু ড্রাগ আছে সিস্টেম ওরিয়েন্টেড, এই সিস্টেমের বাইরে সে কাজ করে না। ঠিক আছে, তাহলে এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ড্রাগগুলো আমরা বলতেছি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ড্রাগগুলো বলতে আমরা সেই ড্রাগগুলাই বোঝাচ্ছি যে ড্রাগগুলা শুধুমাত্র কাজ করে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমে হওয়া বিভিন্ন রোগে। 5টা রোগের নাম বলেন তো যে রোগগুলা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে হয়। গ্যাস্ট্রিক তো কোনো রোগের নাম না, তাই না? কি বলেন, রোগের নাম বলেন ম্যাডাম, বলেন। কনস্টিপেশন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে একটা রোগ হচ্ছে কনস্টিপেশন। আর ডায়রিয়া, কলেরা, আর গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, আর গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, তাই না? ডিসেন্ট্রি, অ্যামিবিয়াক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি, জিয়ার্ডিয়াক ডিসেন্ট্রি, সবগুলোই কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের ডিজিজ। তাহলে এই ডিজিজগুলোর ক্ষেত্রে আমার মূল টার্গেটিং সিস্টেম কোনটা? ডাইজেস্টিভ সিস্টেম, অথবা কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, অথবা কি এলিমেন্টারি সিস্টেম। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে আমরা এখন যে ড্রাগগুলো পড়বো, এই ড্রাগগুলো কিন্তু শুড বি স্পেসিফিক ফর কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। কারণ এই সিস্টেমে এখন যে ড্রাগগুলো আমরা পড়বো এগুলো কি অন্য কোনো সিস্টেমে কাজ করবে না। ঠিক আছে, কারণ কি? কারণটা হচ্ছে কিছু জিনিস আছে রিলেটিভ, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড কি রেসপিরেটরি সিস্টেমে তৈরি হবে? রেসপিরেটরি সিস্টেমে তৈরি হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধু কোথায় তৈরি হবে? ডাইজেস্টিভ সিস্টেমে। স্টুল কখনো কি ইউরিনারি সিস্টেমে তৈরি হবে না। স্টুল তৈরি হবে কোথায়? ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ইউরিন তৈরি হয় কোথায়? ইউরিনারি সিস্টেমে, তাই না? তাহলে ইউরিনারি সিস্টেমের কাজ হচ্ছে ইউরিন তৈরি করা, বাট স্টুল তৈরি করার কাজ হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেমে। ওকে, তারপরে খাবারটাকে হজম করবে কোন সিস্টেম? রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমই করবে, তাই না? তাহলে আমরা বলতেছি যে এমন কিছু রোগ, যে রোগগুলা কি ডাইজেস্টিভ সিস্টেমে হয়, ওই রোগগুলাতে কিছু ড্রাগ আছে, সব ড্রাগ না, কিছু ড্রাগ আছে শুধু এই সিস্টেমে কি কাজ করবে, একদম সিস্টেম ওরিয়েন্টেড ড্রাগ। তাহলে আমি যদি বলি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তাহলে এই ড্রাগগুলা কিন্তু কাজ করবে কোথায়? কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপরে। আপনি ব্যথার জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেলে কাজ করবে? কাজ করবে না। কিন্তু যদি আপনি এমন মনে করেন আপনার প্রেশার বাড়া বা কমার জন্য ঘাড় ব্যথা করতেছে, এখন এই ঘাড় ব্যথার জন্য আপনি যত কি অ্যান্টিস্পাজমোডিক ড্রাগ খান, যত কি মাসেল রিল্যাক্সেন্ট খান, যত NSAID খান, যত কি অপয়েড গ্রুপের অ্যানালজেসিকগুলো খান, যত স্টেরয়েড খান, আলটিমেট কি ব্যথা কমবে? কারণ ব্যথাটার কারণ কি? হাইপার টেনশন অথবা হাইপোটেনশন। তো সেই ক্ষেত্রে আপনি কি কমাবেন? হাইপার টেনশন কমাবেন অথবা বাড়াবেন। যদি হাইপার টেনশন কমে অথবা বাড়ে সেই ক্ষেত্রে কি হবে? ব্যথাটা কমে যাবে।
ঠিক আছে? তাহলে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে কিছু রোগ আছে নির্দিষ্ট, কিছু রোগ ওষুধ আছে কি নির্দিষ্ট। তাহলে এখন আমরা যে ওষুধগুলো পড়বো এটা কার জন্য নির্দিষ্ট? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ হিসেবে কি মানে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য নির্দিষ্ট। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম সমস্যা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডাইজেস্টিভ সিস্টেমে যত রোগ হয় সেই রোগের মূল জিনিসটা ছিল কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন, তাই না? পেপসিনোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো কোথা থেকে তৈরি হয় মনে আছে? পেপসিনোজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় কোথা থেকে? হ্যাঁ, স্টোমাকে কি স্পেসিফিক সেল থাকে, তাই না? এই সেলগুলো থেকে স্পেসিফিক জিনিসগুলো তৈরি হয়। যেমন পেপসিনোজেন তৈরি হয় কোথা থেকে? মিউকাস সেল থেকে কিছু পেপসিনোজেন তৈরি হয়, পেপটিক অর চিপ সেল থেকে তৈরি হয়, তাই না? আর প্যারাইটাল সেল থেকে তৈরি হয় কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন যত সমস্যার মূল কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ এটা অনেক তীব্র এবং শক্তিশালী একটা অ্যাসিড। এই অ্যাসিড যদি স্টোমাকের ভিতরে থাকে সমস্যা কম, বাট স্টোমাক থেকে ডিউডেনাম অথবা ইসোফেগাসে গেলেই সমস্যা কি শুরু হয়ে যেতে পারে। আবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পেপসিনোজেনকে কি করে? পেপসিনে কনভার্ট করে দিতে পারে, তাই না? পেপসিনে কি করতে পারে? কনভার্ট করে দিতে পারে। আর পেপসিনে যখন এই পেপসিনোজেন কনভার্ট হয়ে যাবে তখন তার কাজ হচ্ছে প্রোটিন জাতীয় খাবারগুলোকে পার্শিয়ালি ডাইজেস্ট করা। তাহলে প্রোটিন জাতীয় খাবারগুলো যদি পার্শিয়ালি ডাইজেস্ট হয় তাহলে তো ভালো কথা, বাট আমি যদি প্রোটিন জাতীয় খাবার না থাকে স্টোমাকের ভিতরে তাহলে তারা কি করবে? স্টোমাকের উপরে যে মিউকাস লেয়ারটা আছে সেই লেয়ারটাও প্রোটিন জাতীয়, সেই লেয়ারটাকে কি করে ফেলবে? সে ডাইজেস্ট করে ফেলবে। আস্তে আস্তে কি মিউকাস লেয়ারের পরে সাবমিউকোসাল লেয়ার, তারপরে মাসেল লেয়ার যখন ডাইজেস্ট হওয়া শুরু হবে তখনই কি হবে? গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার কি হয়ে যাবে। ওকে, তাহলে আমার মূল সমস্যা যদি কি? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কমাতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে এই সবগুলা ড্রাগই কি? ড্রাগ ইউজড ফর গ্যাস্ট্রিক কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের প্রধান ড্রাগ হচ্ছে ড্রাগ ফর কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি আমরা চিন্তা করি কি আছে, এক নাম্বার হচ্ছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কি করে দিবে? একদম নিউট্রালাইজ করে দিবে। নিউট্রালাইজ মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে তৈরি হয়েছে এটাকে কি করে দিবে? নষ্ট করে দিবে। কি করবে? নষ্ট করে দিবে। নষ্ট কিভাবে করে দিবে? একদম নষ্ট না, এটাকে পানি করে দিবে। সহজ কথা, কি করে দিবে? পানি করে দিবে। অ্যাসিডটাকে কি করে দিবে? পানি করে দিবে। যে অ্যাসিডটা তৈরি হয়ে গেছে এই তৈরি হওয়া অ্যাসিডটাকে পানি করতে পারে একমাত্র একটা ওষুধ, সেটার নাম কি? অ্যান্টাসিড। কারণ কি? অ্যান্টাসিড গুলা হচ্ছে কি? ক্ষার। কি? ক্ষার, তাই না? তাহলে ক্ষার যখন আমরা খাবো, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের রিঅ্যাকশনের কারণে একটা বিক্রিয়া হয়, তাই না? বিক্রিয়াকে কি বলে? প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়াতে তৈরি হয় কি? লবণ এবং পানি। তাহলে অ্যাসিডটা কি হয়ে যাবে? আলটিমেট পানি এবং লবণে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিতরে অ্যাসিডটা আর থাকবে না, আপনার জ্বালা পোড়াটাও কি হবে? কমে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা নিঃসৃত হয়েছে এটাকে কি করে দেওয়া? ব্লক করে দেওয়া। কারা করবে? অ্যান্টাসিড। অ্যান্টাসিড কারা কারা? অ্যান্টাসিডের ভিতরে ক্ষারগুলোর নাম কমনলি ইউজড অ্যান্টাসিড হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কম্বিনেশন। তাছাড়াও আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যোগ সিমিথিগন। ঠিক আছে, এই দুইটা কি একেবারে কমনলি ইউজ। এছাড়াও এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে কি? ম্যাগালড্রেট, তাই না? ম্যাগালড্রেট হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কমপ্লেক্স সল্ট। ওকে, আগেরটা ছিল কি? আলাদা আলাদা সল্ট, এখন কি? কমপ্লেক্স সল্ট। ওকে, এরপরে কি? ম্যাগালড্রেটের সাথে সিমিথিগন আছে। এছাড়াও কি? পটাশিয়াম কি? বাইকার্বনেট যোগ সোডিয়াম অ্যালজিনেট, তাই না? এই প্রত্যেকটা ওষুধ কিসের জন্য ব্যবহার করা হয়? টু নিউট্রালাইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রালাইজেশনের জন্য আমরা এই ড্রাগগুলো ব্যবহার করব। এখন কথা হচ্ছে, এখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রালাইজেশন করে দিছি, স্টোমাকে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড নাই, কিন্তু আমার প্যারাইটাল সেল তো রিটেইন আছে, তাই না? প্যারাইটাল সেল আবারও কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে দিবে, নিঃসরণ করে দিবে। এখন কথা হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন প্যারাইটাল সেল আবারও নিঃসরণ করে দিল, এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ না কমালেও তো আমার হচ্ছে না। তাহলে প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি নিঃসরণটা বন্ধ করে দিতে চাই, আমি দুই ধরনের ড্রাগ ইউজ করতে পারবো এখানে। একটা হচ্ছে কি? H2 রিসেপ্টর ব্লকার। কি নাম? H2 রিসেপ্টর ব্লকার। এই ড্রাগগুলো হচ্ছে কি? রেনিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন, সিমিটিডিন। হ্যাঁ, এই ড্রাগগুলো কি করে? প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরকে বন্ধ করে দেয়। দিলে কি হয়? অ্যাপ্রক্সিমেট টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিড যা নিঃসরণ হতো তার 70% কি হয়?
কমে যায়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ কমে গেল। আর যেটুকু নিঃসরণ হবে এটুকু তো আমরা নষ্ট করতেই পারবো অ্যান্টাসিড দিয়ে, ঠিক আছে। বাট আমরা যদি নিঃসরণটা না ঠেকাই অ্যান্টাসিড কত খাবো, তাই না? এরপরে কি হবে, আরেকটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই। পিপিআই গ্রুপের ওষুধগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, এটা কমন। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করে দিতে পারবো। মানে সবগুলো ওষুধ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কন্ট্রোল নিয়ন্ত্রণ বন্ধ করে। হ্যাঁ, যেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলেটেড, তাই না? তাহলে পিপিআই গ্রুপে কি কি ড্রাগ আছে? ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রিমিপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, তাই না? ওকে, তাহলে এই প্রাজল গ্রুপের ড্রাগগুলোকে আমরা যদি চিন্তা করি, আর H2 রিসেপ্টর ব্লকার, তাই না? টিডিন, সব টিডিন, তাই না? এই টিডিন আর প্রাজলগুলোকে যদি আমরা চিন্তা করি, এরা কি করে, অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণটাকে কি করবে, কমাবে। তাহলে দুইটা গ্রুপের ড্রাগ পাচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ কমায়। আরেকটা গ্রুপের ড্রাগ পাচ্ছি, মিশ্রিত হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলোকে নষ্ট করে পানি করে দিবে, তাই না, নিউট্রালাইজ করে দিবে। সেটার নাম হচ্ছে কি, অ্যান্টাসিড। এই তিনটা ওষুধ সরাসরি কার সাথে কাজ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলেটেড কাজ করে। ওকে, আরেকটা ওষুধ আছে মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট। স্টোমাকের যে ভিতরে মিউকাস লেয়ারটা, এই মিউকাস লেয়ারটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে যে লেয়ারটা, এই ওষুধগুলো সেগুলোকে কি বলে, মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট। কি কি আছে, তিনটা ড্রাগ আছে, নাম কি, সুক্রালফেট, আরেকটা কি মিসোপ্রোস্টল, কলোইডাল, বিসমার্ক, ঠিক আছে। গ্যাস্ট্রালফেট বাংলাদেশে মেক্সিকো কোম্পানির প্রচুর পরিমাণে ড্রাগগুলো কি চলে। এটা কি স্যার, এটা কি ট্যাবলেট ওষুধ, ট্যাবলেট আছে, সিরাপ আছে, সমস্যা নেই, ঠিক আছে। সব আছে। তাহলে মিউকোসাল প্রোটেক্টিং এজেন্টগুলো আমরা ইউজ করব কিসের জন্য, স্টোমাকের মিউকাস লেভেলকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে সুরক্ষিত করার জন্য। এরপরে যখনই আমার গ্যাস্ট্রিক আলসার হবে, গ্যাস্ট্রিক আলসারের খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে কি, একটা ব্যাকটেরিয়া, নাম কি, H. পাইলোরি, তাই না? স্পাইরাল হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে কি হয়, হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে কি হয়, গ্যাস্ট্রিক আলসার হয়। তাহলে হেলিকোব্যাক্টর পাইলোরিকে নিউট্রালাইজ করার জন্য বা মেরে ফেলার জন্য আমাকে যে থেরাপিটা ইউজ করতে হয়, এটার নাম কি, ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপিতে কি থাকে, ট্রিপল থেরাপি হচ্ছে এমন একটা থেরাপি যে থেরাপিতে কি থাকবে, দুইটা অ্যান্টিবায়োটিক থাকবে, 2 অ্যান্টিবায়োটিক প্লাস কি 1 পিপিআই, তাই না? তাহলে এই তিনটা ওষুধ মিলে যে থেরাপি দেওয়া হয় তাকে কি বলা হয়, ট্রিপল থেরাপি। ওকে, তাহলে ট্রিপল থেরাপিতে দুইটা অ্যান্টিবায়োটিকের ভিতরে কি কি থাকবে, একটা কমন অ্যান্টিবায়োটিক থাকবে ক্লারিথ্রোমাইসিন। কি থাকবে, ক্লারিথ্রোমাইসিন। তাহলে ক্লারিথ্রোমাইসিনটা কি, ক্লারিথ্রোমাইসিন, এই ক্লারিথ্রোমাইসিনটা কি কমনলি থাকবে, এটা থাকবে। এর সাথে কি দুইটা অ্যান্টিবায়োটিক বা তিনটা অ্যান্টিবায়োটিক আলাদা আলাদাভাবে কি থাকতে পারে, যেমন অ্যামোক্সিসিলিন থাকতে পারে, মেট্রোনিডাজল থাকতে পারে, টেট্রাসাইক্লিন থাকতে পারে। ওকে, তাহলে ক্লারিথ্রোমাইসিনের সাথে এই তিনটার যে কোনো একটা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে এখন, অ্যামোক্সিসিলিন 1 গ্রাম থাকে। ওকে, এছাড়াও কি থাকবে, একটা পিপিআই। এই কম্বিনেশন করেই কি প্রোডাক্ট তৈরি করে দেওয়া থাকবে, যেমন ম্যাক্সকো এইচ3, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা। আর চাইলে কি করে আলাদা আলাদা দিতে পারবো? পারবেন না কেন, কিন্তু আলাদা আলাদাভাবে খেতে রোগী সমস্যা হবে না? ক্লারিথ্রোমাইসিনের পরিবর্তে কি আমরা এজিথ্রোমাইসিন দিতে পারবো? তাও পারবেন, যদি আপনার দাম বাড়াইতে ইচ্ছা হয় তাও পারবেন, ঠিক আছে। আপনি ওষুধ চেঞ্জ করে, আমাদের ট্রিপল থেরাপি মানে দুইটা অ্যান্টিবায়োটিক একটা পিপিআই, কিন্তু আপনি যদি আলাদা আলাদাভাবে দুইটা অ্যান্টিবায়োটিক দেন, রোগীর কস্টিংও বেশি পড়বে, তার সাথে কি রোগী খাবেও না, একবেলা এটা খাবে আরেকবেলা ওইটা খাবে না, ঠিক আছে। বাট যেহেতু একটা স্ট্রিপের মধ্যে ফর্মুলেশন আকারে তৈরি করা আছে, রোগীর স্পষ্ট মনে থাকবে, সকালে একটা স্ট্রিপ খাবে, রাতে কি আরেকটা স্ট্রিপ খাবে, ভুলে যাবে, পাতাই থাকবে চারটা, ঠিক আছে। এটা যদি একটা স্ট্রিপ হয়ে থাকে, স্ট্রিপে একটা ক্লারিথ্রোমাইসিন, দুইটা থাকবে কি অ্যামোক্সিসিলিন, একটা থাকবে কি পিপিআই। চারটা ওষুধ সকালে একবার খাবে, চারটা ওষুধ কি রাত্রে একবার খাবে, 12 ঘন্টা 14 দিন। জি ম্যাডাম, 14 দিন খেতে হবে। এরপরেও যদি না সারে আবারও নতুন আসে, কোয়ার্টার টাইম থেরাপি। হ্যাঁ, বাদ দিয়ে দিলে আবারও হবে নতুন করে। আমাদের প্রবলেমটা যেটা, যে শুধু একটু আরাম পেলে হয়, ঠিক আছে। এটা হচ্ছে হলো রোগীরা ডাক্তারের ডাক্তারি টাকাও আছে করে, স্যার, শুধু আরাম না, ডাক্তারের পরেও স্যার রোগীদের ডাক্তারি আছে যে একদিন বাদ দিয়ে পরের দিন খাই, এটা টাকা সেভ হয়েছে। এরকম একটা অ্যান্টিবায়োটিক তারা এভাবে অ্যাবিউজ করতেছে না বুঝে। সেই জন্যই তো যখন আপনি কোনো রুগীকে কোনো ড্রাগ দিবেন, কাউন্সিলিং করে দিবেন, ঠিক আছে। তাকে এমন কথাগুলো বলে দিবেন, সেই কি আর কারোর সাথে ডাক্তারি করার কোনো সুযোগ পাবে না, নিজেও পাবে না।
আপনি ডাইরেক্ট বলে দিবেন এটা অ্যান্টিবায়োটিক, এটা আপনাকে কি একদম প্রপার ডোজে মিনিমাম 5 দিন কি খেতে হবে। 3 দিন, ঠিক 5 আছে। দিন, 7 দিন, 14 দিন, 10 দিন। continue। ওকে, তাহলে এগুলো গেল কি ট্রিপল থেরাপি আকার। এখন যখনই গ্যাস্ট্রিক আলসার রিলেটেড সমস্যা হবে তখন পেট ব্যথা টাইপের একটা কমন টার্ম কি চলে আসবে, তাই না? অ্যাবডোমিনাল পেন। তাহলে অ্যাবডোমিনাল পেনগুলোকে আমরা বলতে পারি ভিসেরাল পেন, ভিসেরাল পেনগুলোকে আমরা বলতে পারি স্পাজমোটিক পেন। এই স্পাজমোটিক পেন, ভিসেরাল পেন অথবা অ্যাবডোমিনাল পেনের জন্য যে ড্রাগগুলো ব্যবহার করা হয় এই ড্রাগগুলো এখানে কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। আমরা 5টা ড্রাগ দেখাই দিয়েছিলাম, কি কি? প্রাইমোনিয়াম মিথাইল সালফেট, রোটাভেরিন, ডাইসাইক্লোভেরিন, আর কি বলেন? আয়োসিন, আরেকটা কি আইসোপ্রোপামাইড। ওকে, তাহলে এই 5টা ড্রাগ এখান থেকে মুখস্থ করে ফেলবেন ফর অ্যান্টিস্পাজমোটিক পারপোজ। আরেকটা বলছিলাম আমরা অ্যাপথোয়াস আলসার, তাই না? অ্যাপথোয়াস আলসারের জন্য স্পেসিফিক ভাবে কি একটা ড্রাগের কথা বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি অ্যামলক্সনেক্স, তাই না? বায়োসল জেল, ওরাল জেল, ঠিক আছে? এখন এই ড্রাগগুলা কি শুধুমাত্র আমরা ইউজ করতেছি কোথায়? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে। অ্যাপথোয়াস আলসার কোথায় হবে? মুখেই হবে। তাহলে মুখে আমরা ব্যবহার করতেছি। মাউথ ইজ দ্য কি ফার্স্ট পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। ওকে, এরপরে আসেন ডাইজেস্টিভ সিস্টেমের আরেকটা গুরুত্বপূর্ণ ডিজিজ হচ্ছে কি কনস্টিপেশন, তাই না? ডাইজেস্টিভ সিস্টেমের আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কনস্টিপেশন। এখন কনস্টিপেশন রোগটার ক্ষেত্রে আমরা তো প্রাথমিকভাবে কিছু মেডিসিন ব্যবহার করতেই পারি আপাতত কনস্টিপেশনের সমস্যা দূর করার জন্য। বাট কনস্টিপেশনের সমস্যা কখনোই ভালো হবে না বা কখনোই ঠিক হবে না পরিপূর্ণভাবে যদি আপনি কনস্টিপেশনের সঠিক কারণ না বের করেন, যদি আপনি কনস্টিপেশনের কারণগুলো না জানেন, যদি আপনি রোগীর বিহেভিয়ারাল অভ্যাস চেঞ্জ না করতে পারেন, ঠিক আছে? তাহলে কনস্টিপেশনের আমরা কি বলবো প্রাথমিক চিকিৎসার জন্যই শুধু কি এই ড্রাগগুলো আপনি ব্যবহার করতে পারেন। কনস্টিপেশনের পার্মানেন্ট চিকিৎসা এটাকে বানানো কোনো উপায় নাই, ঠিক আছে? বানানো যাবে না। এটা কি কারণে? কারণ এই ওষুধগুলো যখন খাবেন তখনই শুধুমাত্র কি হবে, কনস্টিপেশন কমবে। যখনই ওষুধগুলো বাদ দিবে তার যে কারণে কনস্টিপেশন হচ্ছে সেই কারণটা যদি দূর না হয় কি হবে, আবারও তার কনস্টিপেশন হবে। আর কনস্টিপেশন ইটসেলফ নট এ ডিজিজ, ঠিক আছে? এটা কি অনেকগুলা রোগের কারণ এবং খুব জটিল জটিল মারাত্মক কিছু রোগের খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি কনস্টিপেশন। আপনার যদি সিভিয়ার কনস্টিপেশন রেগুলারলি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই রোগগুলা থেকে আজকে না হোক কালকে অবশ্যই কি ভুগবেন। অ্যাজ ফর এক্সাম্পল আপনার পাইলস হতে পারে, আপনার ফিস্টুলা হতে পারে, আপনার অ্যানাল ফিশার হতে পারে, আপনার কোলাইটিস হতে পারে, তাই না? আপনার প্রোকটাইটিস হতে পারে। এই টাইপের রোগগুলা কি কোলন ক্যান্সার পর্যন্ত কি এটার কারণে হতে পারে, আইবিএস হতে পারে। তাহলে এক কনস্টিপেশন অনেক মারাত্মক মারাত্মক রোগগুলার কি কারণ হতে পারে। তার মানে কি কোনোভাবে কনস্টিপেশনকে নিজের ভিতরে কি বাসা বাঁধতে দেওয়া যাবে না। এখন বাসা বাঁধতে দেওয়া যাবে না, আপনি আমাকে বলতেছেন স্যার, আপনি তো বলতেছেন বিহেভিয়ারাল চেঞ্জ, আচার আচরণ পরিবর্তন করার জন্য। এটা করতেও তো সময় লাগবে। একটা কাজ 28 দিনের বেশি যদি না করেন, 28 দিনের মতো অ্যাটলিস্ট করলে কি হয়, এটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, ঠিক আছে? এখন কোনো কাজ আমরা 28 দিন করি, ঠিক আছে? আজকে আপনার মন খারাপ আবেগের উপর ডিপেন্ড করে এমন ডিসিশন নিলেন যে কালকে থেকে এটা করবেন, ওইটা করবেন, ওইটা করবেন, কিন্তু কালকে থেকে হয়তো কালকেও করতে পারলেন, পরশু দিন থেকে কিন্তু আপনি আগের মানুষই হয়ে যাবেন। কারণ কি অভ্যাস, মানুষ অভ্যাসের দাসই বলা যেতে পারে, ঠিক আছে? আপনি অভ্যাস অনুযায়ী কি ইউজ টু হয়ে গেছে। আমি যত চেষ্টাই করি আমাকে কিছুতে ঢিলা দিলাম বাম হাতে ধরবো না, ঠিক আছে? আমাকে যদি আমার হাতে মনে করেন ডান হাতে কিছু একটা আছে, এরপরও আমি দেখতেছি আমার দিকে কিছু আসতেছে, আমি কিন্তু বাম হাতে ঠেকানোর চিন্তা করার আগে ডান হাতে ছেড়ে দিয়ে কি ধরার চেষ্টা করবো। আমি যে অভ্যাস সে অভ্যাস আমাকে কি আসবে। এই অভ্যাসটা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে কি কমপক্ষে 28 দিন আমাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। 28 দিনের পরে আস্তে আস্তে কি এই অভ্যাসটা ছেড়ে অন্য আরেকটা অভ্যাস কি হবে আপনার ভিতরে জাগ্রত। জি, আপনার যদি কারোর পড়ার অভ্যাস না থাকে, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকে, তাহলে টানা 28 দিন ঘুম থেকে উঠে দেখতে হবে। এই 28 দিন এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। জি, অভ্যাস চেঞ্জের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি উইলিং পাওয়ার। একমাত্র প্রচন্ড রকমের দৃঢ় মানসিক উইলিং পাওয়ারই পারে কি অভ্যাস পরিবর্তন করতে।
আপনার মাদকাসক্তি নেশা হয়ে গেছে, এইটা তো উইলিং পাওয়ার ছাড়া কি সম্ভব না। আপনার যদি একান্তই ইচ্ছা থাকে যে আমি এটা বাদ দিব, তাহলে কষ্ট করে হলেও কি এটা বাদ দেওয়া সম্ভব। কারণ কোনো অভ্যাস বাদ দেওয়া তো সহজ বিষয় না, এটা যথেষ্ট কঠিন বিষয়। আপনি চাইলেই বাদ দিতে পারবেন, আপনার পড়ার অভ্যাস নাই, এই অভ্যাসটা করবেন আপনি 3-4 দিন পরেই পড়ার অভ্যাস হয়ে যাবে, এরকম কিছুই না। ঠিক আছে, যেমন ধরেন অনেকের আছে না নিউজ পেপার পড়ার অভ্যাস, ঠিক আছে, এটা কিন্তু একটা অভ্যাস। দেখবেন যার অভ্যাস আছে, একদিন নিউজ পেপার না দিলে কি হয়, তার মাথাটা তো অস্থির হয়ে যায়, তার কি অশান্তি লাগে যে নিউজ পেপার পুরান খবরই কি পড়তে শুরু করে। তাহলে এই অভ্যাসটাও তার কিন্তু কি একবারে হঠাৎ করে হয় না, মোটামুটি 1 মাসের মতো নিউজ পেপার পড়েন, আপনারও কি হয়ে যাবে, ওই সময়ে নিউজ পেপার পড়ার কি একটা অভ্যাস হয়ে যাবে, না পড়লেই খারাপ লাগে। ঠিক আছে, ওকে। তাহলে কনস্টিপেশনের জন্য আমরা টেম্পোরারিলি যে ড্রাগগুলো ব্যবহার করতে পারি, এইগুলাকে আমরা প্রাথমিকভাবে কি বলতেছি, অ্যান্টি কনস্টিপেটিভ ড্রাগ, তাই না? কি কি ড্রাগ আমরা প্রথমে করবো দেখেন, স্পাগুলাহাস, ইসুফগুলের ভুসি। কনস্টিপেশনের জন্য আমরা এটা ডাইরেক্ট ড্রাগও বলতে পারি, আবার কি ফুড সাপ্লিমেন্টও কি বলতে পারি, তাই না? যে ইসুফগুলের ভুসি কনস্টিপেশন কিভাবে দূর করে, ইসুফগুলের ভুসি অথবা ইসুফগুল এগুলো পানি ধরে রাখে। ঠিক আছে, যদি আপনি খান, কনস্টিপেশন কেন হয়েছে, স্টুল থেকে পানিটা কি চলে গেছে। স্টুলের বৈশিষ্ট্যগুলো তো আমরা বলছিলাম ফার্স্ট সেমিস্টারে যখন কনস্টিপেশন পড়াইছি, যে স্টুল হচ্ছে কি কাদা পাটির মতো, যখন এতে পানি থাকবে এটা কি খুব নরম, যখন এ থেকে পানিটা চলে যাবে তখন কি হবে, একদম শক্ত হয়ে যাবে, ঢিলা মারলে কি মাথা ফেটে যেতে পারে। এটা তো স্যার একটা রোগ স্যার, কোনটা? এই যে স্টুডে পানি রাখা, এটা রোগ না হলে কি আপনার সুখে, আমরা রোগ কাকে বলে বলেন তো, ডিজিজ কাকে বলে? স্বাভাবিক স্বাভাবিক নিয়মে যেটা মানুষের শরীরে হওয়া কথা, এটা পরিবর্তন করতে আমাদের দেহের যে কোনো অস্বাভাবিক কন্ডিশনে কি ডিজিজ, সেটা যে কোনো হোক, সেটা অবশ্যই ডিজিজ। যেমন সিম্পলি ভাবে আপনার রাতে প্রতিদিন ঘুম আসে, এক রাতে আপনার ঘুম আসতেছে না, 2 রাত 3 রাত 4 রাত ধরে কি আপনার ঘুম আসতেছে কিনা, এটা স্লিপিং ডিসঅর্ডার, তাই না? ঠিক আছে, আপনার সকালে ঘুম থেকে ওঠার কথা, আপনি একদিনও সকালে ঘুম থেকে ওঠেন না, এটাও এক ধরনের কি বিহেভিয়ারাল ডিসঅর্ডার, স্লিপিং ডিসঅর্ডার। রাত্রে জাগেন, সকালে ঘুমান। ঠিক আছে, ওকে। আবার চিন্তা করেন, আপনার প্রতিদিন একবার করে স্টুল ত্যাগ করা উচিত ছিল, ঠিক আছে, আপনি করতে পারেন না কারণ আপনার স্টুল শক্ত হয়ে গেছে, ডিজিজ। আপনার কি একদিন 1 বার 2 বার করা উচিত ছিল, ডিজিজের একটা কি ঘনত্ব ছিল, তাই না? ঘনত্ব একদম শেষ হয়ে গেছে, ডিজিজ শরবত হয়ে গেছে, মানে স্টুলটা শরবত হয়ে গেছে, কি হবে তখন? ডায়রিয়া, তাই না? কলেরা, এগুলো কি সবই ডিজিজ। তার মানে অ্যাবনর্মাল যাই হোক সেটাই ডিজিজ। আপনার হাতের নখে ব্যথা করতেছে, নর্মালি তো ব্যথা করার কথা না, ব্যথা করতেছে, এটাই কি ডিজিজ। অ্যাবনর্মাল যা হবে সবই ডিজিজ। তাহলে ডিজিজ শুধু আমরা কিন্তু হিউম্যান বডিতে বলতেছি না, ডিজিজ কি হিউম্যান বডির বাইরেও হতে পারে। আমাদের সমাজেও অ্যাবনর্মাল যা হচ্ছে সবই কি সোশ্যাল ডিজিজ। অ্যাবনর্মাল যেটা হবে সেটাই কি ডিজিজ। ঠিক আছে, এখন জায়গা অনুযায়ী সেটার নাম চেঞ্জ হতে পারে, তাই না? সমাজ, এখানে ট্রাফিক জ্যাম তো এরকম হওয়ার কথা না, তাই না? তাহলে এটাও এক ধরনের কি ডিজিজই। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এখানে আমরা যে ড্রাগগুলাই বলতেছি, প্রত্যেকটা ড্রাগে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করেই বলতেছি যে এই ড্রাগগুলা কখনো কনস্টিপেশনের চিকিৎসা না। কনস্টিপেশনের চিকিৎসা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ, আর এই ড্রাগগুলা কি করবে, সাময়িকভাবে আপনাকে কনস্টিপেশন থেকে দূরে রাখবে। ওকে, তাহলে প্রথম আমরা একটা ড্রাগ মুখস্থ করব কি, স্পাগুলাহাস, তাই না? এরপরে আমি মুখস্থ করব ল্যাকটোলোজ। কি নাম ড্রাগের নাম? কি ল্যাকটোলোজ, তাই না? অ্যাভোলাক, যেটাই দেন, অ্যাভোলাক সিরাপের নাম কি, জেনেরিক কি ল্যাকটোলোজ। ঠিক আছে, তাহলে আমরা কি ল্যাকটোলোজ ইউজ করব আমরা। এরপরে কি যে কমন নামগুলো আমরা আগে শিখি, দেখেন, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? মিল্ক অফ ম্যাগনেসিয়া যোগ লিকুইড প্যারাফিন, ঠিক আছে? মিল্ক অফ ম্যাগনেসিয়া প্লাস লুবিপ্রোস্টল, ঠিক আছে? ম্যাক্রোগন যোগ পটাশিয়াম ক্লোরাইড যোগ সোডিয়াম বাইকার্বনেট যোগ সোডিয়াম ক্লোরাইড কম্বিনেশন। এরপরে কি করব আমরা, বিসাকোডিল, ডোরালাক্স, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। বিসাকোডিল পরে 3 নাম্বারটায় বিসাকোডিল, তারপর সোডিয়াম পিকোসালফেট,
গ্লিসারিন সাপোজিটরি, সোডিয়াম পিকোসালফেট গ্লিসারিন, এটা না গ্লিসারিন সাপোজিটরি, ঠিক আছে। এরপরে আমরা দেখেন বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করা যায়, তাই না, বয়স্কদের ক্ষেত্রেও চিন্তা করা যায়, কোলোনোস্কোপির ক্ষেত্রেও চিন্তা করা যায়। কি করতে হয়, আপনার কোলনটাকে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। কোলনের মধ্যে যদি স্টুল থাকে তাহলে কোলোনোস্কোপিক ক্যামেরাতে কি ঘুরে সেটা নষ্ট হয়ে যাবে, আপনি সঠিক ইয়াটা পাবেন না। সেই জন্য কোলোনোস্কোপি করার আগে বাচ্চার ক্ষেত্রেও পায়খানা বের করে ফেলার জন্য কি ব্যবহার করা হয়, একদম ছোট বাচ্চাদের পানির বোঁটা ব্যবহার করে না, দেখছেন, একদম ছোট বাচ্চা যাদের বাথরুম হচ্ছে না এদেরকে কি পানির বোঁটা পায়খানা রাস্তা দিলেই কি হয়, কিছুক্ষণ পরে বাথরুম বের হয়ে আসে। পানির বোঁটার ভিতরেও কি আছে, কিছু উপাদান আছে যেগুলো কি করতে পারে, পায়খানা নরম করতে পারে। যদি পানির বোঁটাতে না হয় গ্লিসারিন সাপোজিটরি দিয়ে কি করে, চেষ্টা করে, সাপোজিটরি দিলেও কি হয়, বাথরুম হয়ে যায়। কথা হচ্ছে সাপোজিটরি, পানির বোঁটা এগুলো কি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। এরপর আবার অনেকে কি করে, এনেমা ব্যবহার করে, তাই না। এনেমা মানে তারা ব্যবহার করে কি, ওই হালকা কুসুম কুসুম গরম পানিতে সাবান পানি, ঠিক আছে, সাবান পানি দিলেও কি হয়, কোলন পরিষ্কার হয়ে যায়। আর এনেমা এখন ডোজেস কম আকারে আছে, ঠিক আছে, ডোজেস কম আকারে আছে। সেটা কি, একটা বোতলের ভিতরে এরকম অ্যাঙ্গেল করা কি টিউব দিয়ে দেওয়া আছে, টিউবটা পায়খানা রাস্তায় ঢুকায়, বোতলটা চিপ দিলে কি হয়, ওই স্টোরগুলোর সাথে ধীরে ধীরে লেগে স্টোরগুলো কি হয়ে যায়, নরম হয়ে যায়, ঠিক আছে। বাইবেসিক মনোবসিক সোডিয়াম ফসফেট, সোডিয়াম সালফেট কি করে, ব্যবহার করে, এটা পায়খানা নরম করার জন্য ব্যবহার করে। আর মনে রাখবেন কনস্টিপেটিভ পায়খানা কিন্তু শুধুমাত্র থাকে কোথায়, অ্যানাল ক্যানেল, অ্যানাসের সামনেই বেশি থাকে, তাই না। এটা অনেক বেশি হার্ড হয়ে যায়, কারণ এখান থেকে পানি শোষণটাকে অনেক সহজ। উপরের দিকে কিন্তু এত কনস্টিপেশন থাকে না। যদি শুধু এইটুকু বের হয়ে যায় তাহলে কিন্তু বাকিগুলো মোটামুটিভাবে নরমই থাকার সম্ভাবনা আছে। এইটুকু অনেক হার্ড হয়ে যায়, একদম ছাগলের ইয়ের মতো হয়ে যায়, তাই না। এইটুকু সমস্যা। এখন দেখা যায় যে আমরা বাচ্চাদের কনস্টিপেশন কিন্তু এটা আমরা দিতে পারি স্যার, কোনটা, এই যে ডায়াবেটিস, হ্যাঁ আপনি তার আগে তো বললাম বাচ্চার বয়স অনুযায়ী, একবারই স্যার এটা কি একবারই দিয়ে দিতে হবে, আপনি অর্ধেক দেন, বাচ্চার বয়স অনুযায়ী দিবেন না। বড় বাচ্চা হলে কি ঢুকার পুরাটাও দিতে পারেন, বড় বাচ্চা হলে কি 5 বছর উপরে, 10 বছরের বাচ্চা হতে পারে, পায়খানা একদম বেরোচ্ছে না, আপনাকেও দিতে পারে কোলোনোস্কোপি করার আগে। আপনার গার্ড পরিষ্কারের আগের জন্য কি আপনাকে ওইটা ইউজ করতে পারে, দিলে কি হবে, পায়খানার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যায়, এরপর আপনাকে কি কোলোনোস্কোপি করবে, ঠিক আছে। কোলোনোস্কোপি করা ছাড়াও কি আমরা এটা ব্যবহার করতে পারবো স্যার? যেহেতু কোলোনোস্কোপিতে দিচ্ছেনই স্টুল পরিষ্কার করে বের করার জন্য, তাহলে অন্য সময় আপনি দিতে পারবেন না, অবশ্যই দিতে পারবেন, ঠিক আছে। তবে কি মেজর কোনো কেস ছাড়া কেটে দেওয়ার দরকারই পড়তেছে না। যেমন আপনি গ্লিসারিন সাপোজিটরি দিলেই কি হচ্ছে, গ্লিসারিন সাপোজিটরিতে হচ্ছে না, এই ক্ষেত্রে আপনার ডোজ ব্যবহার করার কথা বলি না। ডোজটা কি সাপোজিটরি না, কিন্তু ডোজটা এখনও অনেক জায়গায় ব্যবহার করে কি, গ্লিসারিন লিকুইড পাওয়া যায় না, লিকুইড গ্লিসারিনটা একটা ওয়েতে কি করে, পায়খানা রাস্তাতে দিয়ে 10 ml 20 ml সিরিঞ্জের সাথে লাগায় কি করে, এটা সরাসরি কি করে, কোলনে দিয়ে দেয়। কিন্তু কথা হচ্ছে গ্লিসারিন কিন্তু কিছুটা বার্নিং সেন্সেশন নিয়ে আসে, ঠিক আছে, ভিতরে দিলে কি জ্বালাপোড়া টাইপের একটা ভাব হতে পারে সরাসরি। সেই জন্য কি এখন গ্লিসারিনটা না দিয়ে এটা কি করতেছে ব্যবহার, তার মানে এটা আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। এটা আর আপনার শরীরে কি অ্যাবজর্ব হচ্ছে না, জাস্ট স্টুল সাথে সাথে লেগে স্টুলটা নরম হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এমন রুগীও দেখা যায়, বয়স্ক রুগী সমস্ত পেট ফুলে আছে, পেটে ব্যথা করতেছে, তার 4 দিন 5 দিন ধরে কি হয় না, বাথরুম হয় না। এদেরকে প্রথমেই এনেমা দিয়ে কি করা নিতে হবে, বাথরুম করা নিতে হবে, তারপরে অন্য কাজ, ঠিক আছে। তাহলে অ্যান্টি কনস্টিপেটিভ ড্রাগ এবং কি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ড্রাগ, এই দুইটা ড্রাগই কি আপনাদের জন্য লাগবে। কিন্তু মনে রাখতে হবে এই সবগুলা রোগ, আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমে যে রোগগুলা পড়তেছি, অনেক রোগ কিন্তু বিহেভিয়ারিয়াল, হয়ে যাওয়ার পর এটা চিকিৎসা করা যাবে, কিন্তু এটা প্রিভেনশনের জন্য অবশ্যই কি চেঞ্জ করতে হবে। গ্যাস্ট্রিকের রোগী আপনি যতই চিন্তা করেন, খাবার দাবার যদি তাকে রেগুলার করতে না পারেন, একজন যদি সারাক্ষণ হোটেলে খাবার দাবার খায়, ঠিক আছে, তার গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাম আলসার পর্যন্ত যায় না, কিন্তু গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা আপনি কীভাবে ভালো করবেন। হোটেলের খাবারতে কি দেয়, ঝাল বেশি দিতে পারে, তেল বেশি দিতে পারে, মশলা বেশি দিতে পারে, তাই না। তার মানে কি আপনি যদি ওইখানে বেশি দিন খাবার খান, আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা কি অনেক বেশি থাকবে। তাহলে রোগীর চিকিৎসা করতেছেন আপনি, রোগীর খাবার দাবার ঠিক করতেছেন না, তাহলে কিভাবে ভালো হবে এটা, ঠিক আছে। যে রোগগুলো বিহেভিয়ারিয়াল, এগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, রোগীর অভ্যাস চেঞ্জ করার চেষ্টা করতে হবে। ওকে, এরপর আসেন অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ। আচ্ছা, অ্যান্টি কনস্টিপেটিভ পর্যন্ত পড়া থাকবে নেক্সট ক্লাসে।
মানে এত পড়া দিলে কি লাভ যদি আপনি না শেখেন? চিকিৎসা নিতে কমন পড়ছে স্যার বলুন তো। স্যার দেন স্যার, আগে তো পড়া আছে এটা, এখন তারিখ করে দেন। এটা আগে পড়া আছে মানে কে পড়ছে? আমরা এটা আগে পড়াইছি না স্যার? না এটা আরো একবার পড়াইছি। না এই তো স্যার, এই সবই তো লেখা আছে। সবাই তো সবই তো পড়াইছি। কেন না। পড়াই গেছেন তো সামনে? আরে ট্রাক করা এটা মেকানিজম তো এখন পড়াচ্ছেন স্যার, কিন্তু এই ড্রাগগুলো তো আগে আপনাদের পড়াইছেন। আছে নিশ্চয়ই পড়াইনি। স্যার পড়াইছেন স্যার, এই যে স্যার আমার সব লেখা। এটা অন্য ক্লাসে ছিল এই দেখেন স্যার, এই দেখেন সব লেখা। না 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 স্যার, আমাদের ভিডিওগুলো আছে, সম্ভবত ভিডিওগুলো আছে। তাহলে এটা আবার নতুন করে কেন পড়তেছেন? জানি না তো স্যার, এই সব লেখা আপনি দেখেন। এই যে এগুলা কার্ডিওভাস্কুলার পড়াইছে আপনাদের? হ্যাঁ স্যার পড়াইছে। সব কিছু যা আছে সব পড়াইছে স্যার। এই তাহলে আপনার সমস্যা কি? না না এটা পড়া নিচ্ছে আমরা তো ড্রাগ পুরাটাই শেষ স্যার করছি। শুধু ইনফ্লামেশনটা একটু পড়াই দিলাম মোটামুটি। আমরা ড্রাগ পুরাটাই শেষ করছি না। এই যে